হাই আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যারা আছো সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের পরীক্ষা অনেকের ভালো হচ্ছে, এটা শুনে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি তোমাদের জন্য এই উচ্চতর গণিত চ্যাপ্টার 3 জ্যামিতি যেটা, সেটার ওয়ান শট একটা ক্লাস দিয়েছি, ওয়ান শট এমসিকিউ দিয়েছি। তোমরা এমসিকিউ ক্লাসটা করো, আমার মনে হয় তোমাদের সবার এটাতে উপকার হবে। আর তোমাদের আরেকটা রিকোয়েস্ট ছিল, স্যার আমাদের উচ্চতর গণিত চ্যাপ্টার 9-এর যে লগারিদমিক ফাংশনগুলো আছে, অর্থাৎ চ্যাপ্টার 9-এ যে লগের বা লনের বিভিন্ন সময়ে যে ফাংশনগুলো ডোমেন রেঞ্জ বের করতে বলে, এটা আমরা পারি না স্যার, এটা একটু সলভ করে দিয়েন। তো তার প্রেক্ষিতে, তারই কারণে আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি। অর্থাৎ আজ তোমাদেরকে আমি শিখাবো কিভাবে তোমরা 4 মার্কের জন্য একটা লগারিদমিক ফাংশন এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবে। চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো এই লগারিদমিক ফাংশনটা কি সেটা আগে জানা দরকার, বা লগারিদমটা কি, লগারিদমের ফাংশনের ডোমেন আর রেঞ্জ কার উপর নির্ভর করে সেটা আগে খুঁজে বের করি বা বুঝি, তারপরে আমরা মূলত তার ডোমেন আর রেঞ্জ নির্ণয় করব। তো চলো দেখি, এই যে LOG এটাকে বলা হয় লগ, ঠিক আছে? লগ হচ্ছে লগারিদমের শর্ট ভার্সন। এই যে লগারিদমের দুইটা গুরুত্বপূর্ণ প্লেস আছে বা দুইটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। একটা হলো এই নিচের গোল্লা বা নিচের অংশ, আর একটা হলো উপরের অংশ। এই নিচের অংশে যেটা, এটাতে থাকে ভিত্তি, কি থাকে? ভিত্তি বা বেজ। আর উপরে যেটা, সেটাকে বলা হয় আর্গুমেন্ট। সেটাকে কি বলা হয়? আর্গুমেন্ট। তাহলে লগারিদমের ফাংশনে দুইটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটার প্রথম পার্ট বা নিচের পার্ট সেটাকে আমরা ভিত্তি বলি, আর উপরের পার্ট যেটা সেটাকে আর্গুমেন্ট বলা হয়। লগারিদমের ডোমেন আর রেঞ্জ মূলত নির্ভর করে এই আর্গুমেন্টটার উপর। মানে আর্গুমেন্টের উপর কিসের মান নির্ভর করে? আর্গুমেন্টের উপর লগারিদমের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে। আর্গুমেন্টের উপর লগারিদমের ডোমেন ও রেঞ্জ নির্ভর করে, নির্ণয় না। লগারিদমের ডোমেন ও রেঞ্জ নির্ভর করে, ডোমেন ও রেঞ্জ নির্ভর করে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে আর্গুমেন্ট, সেটার উপর কিভাবে ডোমেন আর রেঞ্জ নির্ভর করে সেটা আমরা একটু বুঝে আসি। চলো, ডোমেন আর রেঞ্জ কেন আর্গুমেন্টের উপর নির্ভর করে? খুব ছোট্ট কথা, সেটা হলো এই আর্গুমেন্টের মান অবশ্যই শূন্যের চেয়ে বড় হতে হবে। আর্গুমেন্টের মান কি হতে হবে? শূন্যের চেয়ে বড় হতে হবে। তার মানে এই লগারিদমের ফাংশন সংজ্ঞায়িত হয়, মানে এটাকে এক্সপ্লেন করা যায়, সংজ্ঞায়িত হয় কখন? এই যে আর্গুমেন্ট, যেটা আর্গুমেন্টকে আমি এখানে বি দিয়ে প্রকাশ করেছি, আর্গুমেন্ট বি, এইটা যদি 0-র চেয়ে বড় হয়, আর্গুমেন্ট বি গ্রেটার দ্যান 0। আচ্ছা, বি গ্রেটার দ্যান 0 মানে কি? বি 0-র চেয়ে বড়, আর 0-র চেয়ে বড় মানেই হলো ধনাত্মক। কথা কি বুঝছো? 0-র চেয়ে ছোট মানেই ঋণাত্মক, আর 0 তো 0ই। আমরা এখন বুঝে নিলাম এটা, যে এইখানে যেই অংশটুকু থাকবে, অর্থাৎ লগের জি এর যে উপরের গোল্লা, এইটার পাশে যেটা থাকবে সেটা সব সময় ধনাত্মক হবে। কথা কি বুঝছো? তার মানে আমি এখানে লিখে রাখি, অর্থাৎ কি হবে? অর্থাৎ বি ধনাত্মক হবে। এটা ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নেই, 0 হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এটা কি হতে হবে? ধনাত্মক হতে হবে। ওকে, তাহলে এই যে আর্গুমেন্টের যে বি, এই বিটা হতে হবে ধনাত্মক সবসময়, এইটুকু কনফার্ম। আরেকটা ব্যাপার একটু বুঝে নেই, চলো। সেটা হচ্ছে লগের একটা স্পেশাল ভার্সন হলো LN। কে আমরা অনেকে লন বলে থাকি, যেটা আসলে ভুল। লন বলে কোনো শব্দ নাই, ওটাকে LN বলাই উচিত। লগের আরেকটা ভার্সন হলো এই যে লগ, এটার ভিত্তিতে যা খুশি তাই থাকতে পারে, অন্যান্য যে কোনো মান এখানে বসতে পারে। কিন্তু এখানে একটা স্পেশাল মান যদি আমরা বসাই, একটা স্পেশাল মান, সেটা কি? ই একটা কনস্ট্যান্ট মান, ধ্রুবক মান, তোমাদের ক্যালকুলেটরে দেওয়া আছে, দেখবা ই।
তো এই ই যার মান 2.7 সামথিং, এই ই এর মানটাকে যদি আমরা এই ভিত্তিতে নেই তখন সেটাকে আমরা ln নামে ডাকতে পারি। কথা কি বুঝছো? তাহলে log a b এটা হলো জেনারেল লগ, আর যদি আমি এইটা নেই লগ, এইখানে a এর জায়গায় নিলাম ই আর এইখানে বি দিলাম, এটা মানে হলো ln b। এটা মানে কি? ln b মানে ln b আমাদের ভাষায়, যদিও ভুল। তাহলে ln b কি? ln মানে হচ্ছে যে লগের ভিত্তি হচ্ছে ই, সেটাকে আমরা বলে থাকি ln বা ln। ওকে, ঠিক আছে। এখন ইটা কি? ইটা হলো একটা কনস্ট্যান্ট মান, একটা ধ্রুবক মান। এটা একটা ধ্রুবক মান, এটার মান ক্যালকুলেটরে দিলে তোমরা পেয়ে যাবা, এটার মান 2.7 সামথিং। ঠিক আছে, চলো এখন আমরা দুইটা কথা কনফার্মলি মনে রাখবো, দুইটা জিনিস মাথায় রাখবো। এক নম্বর কথা হলো লগের ভিত্তিতে যদি ই থাকে তাকে আমরা ln নামে ডাকবো, লগের ভিত্তিতে ই থাকলে তাকে আমরা ln নামে ডাকবো। আর একটা কথা হলো ln আছে মানেই আমরা ওটার লগের ভিত্তিটাকে ই ধরে নিব। ঠিক আছে, আর আরেকটা কথা আমরা মনে রাখবো, সেটা হলো লগারিদমের ফাংশনে বা লনের ফাংশনে এই যে মাঝখানে মানে এই যে মানটা, এই মানটা সবসময় কি হবে? ধনাত্মক হবে। এই দুইটা কথা আমাদের মনে রাখতে হবে জাস্ট। এখন আমরা একটা ম্যাথ করব, যেই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা প্রায় পরীক্ষায় আসে এবং এটা অবজেক্টিভেও আসতে পারে, বিশাল বড় সাইজের ম্যাথ, বাট এটা অবজেক্টিভেও আসতে পারে। ঠিক আছে, চলো এখানে বলছে ln 5 - x বাই 5 + x এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। কথা কি বুঝছো? তাহলে যে ফাংশনটা দেওয়া আছে, আমি সলিউশন শুরু করতেছি। হ্যাঁ, যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে আমরা মনে মনে f of x ধরি। ঠিক আছে, মনে করি f of x, ঠিক আছে, এটা সমান কত? ln 5 - x বাই 5 + x। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, বলো তো দেখি এই ফাংশনটার ভিত্তি কত, বেজ কত? তোমরা সবাই বলতে পারবে স্যার এটার বেজ ই। এটা যেহেতু ln আছে, এটার বেজ হচ্ছে ই। আর এটা আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে স্যার 5 - x বাই 5 + x। তাহলে এটা সংজ্ঞায়িত যদি হতে হয় বা এই ফাংশনটার ডোমেন যদি বের করতে হয়, ডোমেন যদি থাকতে হয়, সেটা কোন শর্তের ভিত্তিতে থাকবে? স্যার এই যে আর্গুমেন্ট, এটা অবশ্যই ধনাত্মক হতে হবে। এই ফাংশনটা তাহলে কখন সংজ্ঞায়িত হবে? যখন এই 5 - x বাই 5 + x এইটুকুর মান কি হবে? ধনাত্মক হবে, মানে গ্রেটার দ্যান 0 হবে। যাহাই গ্রেটার দ্যান 0 তাহাই ধনাত্মক। কথা ক্লিয়ার? তার মানে আমি এই কথাটাই লিখব, f of x ফাংশনটি সংজ্ঞায়িত হবে কখন? সংজ্ঞায়িত হবে যদি কি হয়? যদি এই যে 5 - x বাই 5 + x এইটা পুরোটা গ্রেটার দ্যান 0 হয়। আবার বলছি, এই যে পুরোটা গ্রেটার দ্যান 0, এটা মানে কি বলছি আমি বলো তো দেখি? গ্রেটার দ্যান 0 থাকা মানে এটা ধনাত্মক। তার মানে এটা মানেই হলো ধনাত্মক। তার মানে আমাদের কি হতে হবে? এটা ধনাত্মক হতে হবে। ক্লিয়ার? কি হতে হবে? ধনাত্মক হতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার ছোট্ট একটা জিনিস আমরা একটু শিখি। ধরো উপরে আছে a, নিচে আছে b, পুরো জিনিসটা কখন ধনাত্মক হতে পারে একটু ফিল করো। যখন a ধনাত্মক মানে এও পজিটিভ, আবার b ও পজিটিভ। কেস 1, উপরেরটা পজিটিভ, নিচেরটাও পজিটিভ। তাহলে পজিটিভ বাই পজিটিভ মানে কি? পজিটিভ মানে ধনাত্মক। ধনাত্মক বাই ধনাত্মক মানে কি? ধনাত্মক। এটা হলো কেস 1। অথবা আরেকটা কেস আমরা বুঝি, আরেকটা কেস আছে, যখন উপরেরটা নেগেটিভ, ভাবো উপরেরটাও মাইনাস, আবার নিচেরটাও মাইনাস, নিচেরটাও নেগেটিভ। এখন কি হবে ঘটনা? নেগেটিভ ভ্যানিশ, তার মানে থাকবে কি? ধনাত্মক। যেমন ব্যাপারটা একটু ফিল করো, -5 বাই -7, এই সংখ্যাটার উপরেও মাইনাস, নিচেও মাইনাস, বাট সংখ্যাটা কেমন? এই ভগ্নাংশটা কেমন? এটা ধনাত্মক। কেন? কারণ মাইনাস যদি বাদ দেই, এটা কি হবে? 5/7 হবে। আবার শুধু 5 উপরে, 7 নিচে, এটা তো এমনিই ধনাত্মক, উপরেও ধনাত্মক, নিচেও ধনাত্মক, তার মানে পুরোটাই কি? ধনাত্মক। তাহলে আমাদের এখানে দুইটা কেস আছে।
এক নম্বর কেস, যদি উপরেরটাও ধনাত্মক হয় নিচেরটাও ধনাত্মক হয় পুরোটাই ধনাত্মক, যদি উপরেরটাও ঋণাত্মক হয় নিচেরটাও ঋণাত্মক হয় পুরোটাই ধনাত্মক। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের এইটা জিরোর চেয়ে বড় বা ধনাত্মক হওয়ার শর্তটা কি তাহলে? তাহলে অর্থাৎ আমরা অর্থাৎ দিয়ে এখানে শর্ত দুইটা লিখব। অর্থাৎ কি কি হতে হবে? এক নম্বর শর্ত হলো এক নম্বরে উপরেরটা এবং নিচেরটা দুইটাই কি হতে হবে? ধনাত্মক হতে হবে। তাহলে এক নম্বর দিয়ে এটা আমরা লিখব যে 5 - x এইটা গ্রেটার দেন 0 এবং এইখানে কি দিতে হবে? এবং, অবশ্যই এবং দিতে হবে। এই এবং কিন্তু যেন তেন এবং না, এটার মধ্যে অবশ্যই মাহাত্ম্য আছে, এটা গুরুত্বপূর্ণ এবং। ঠিক আছে, মানে এটা এবং ওইটা দুইটাই ধনাত্মক হতে হবে, একটা হলে হবে না। এখানে কি ভুল করে কেউ যদি অথবা দেয় তাহলে কি হবে? উপরেরটা ধনাত্মক নিচেরটা ঋণাত্মক, পুরোটা কি ধনাত্মক হবে? হবে না। এই জন্য এখানে এবং বাদে অথবা দেওয়া যাবে না। তাহলে 5 - x গ্রেটার দেন 0 এবং 5 + x এটাও গ্রেটার দেন 0, এই একটা শর্ত হলো কেস 1। এইখানে একটা অথবা দিব, অথবা। দুই নম্বর কেসটা কি হবে? 5 - x এটা লেস দেন 0, লেস দেন 0 মানে ঋণাত্মক, লেস দেন 0 মানে কি? ঋণাত্মক, এটাও ঋণাত্মক এবং 5 + x লেস দেন 0। কথা কি বুঝছো? তাহলে এই দুইটা শর্ত যদি কম্বাইন্ড করি আমরা, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ডোমেন। কথা কি বুঝছো? তাহলে এই শর্ত কি মুখস্থ করে মনে রাখতে হবে, নাকি একটু যার মাথায় ন্যানোগ্রাম ঘিলু আছে সে এমনিতেই বুঝতে পারবে স্যার উপরেরটাও ধনাত্মক নিচেরটাও ধনাত্মক হলে পুরোটা ধনাত্মক হবে, তাহলে ওই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। আর যদি উপরেরটাও ঋণাত্মক নিচেরটাও ঋণাত্মক হয় পুরোটা ধনাত্মক হবে, তাহলেও ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তার মানে এই দুই কেস বাদে এই ফাংশন সংজ্ঞায়িত করা সম্ভব না। তার মানে ডোমেন পেতে হলে এই দুই কেসের ভেতর থেকে পেতে হবে। ডোমেন মানে মূলত এক্স এর উপর শর্ত, মানে এক্স এর কোন মানগুলো নেওয়া যাবে সেগুলোই ডোমেন। এক্স এর যে মানগুলো গ্রহণযোগ্য তাই এটার ডোমেন, এক্স এর যে মান গ্রহণযোগ্য না তাই এর ডোমেন না। ওকে, চলো তাহলে এই দুই শর্তটাকে একটু বিশ্লেষণ করি। ঠিক আছে, এখন এখন দেখো আমি কেমনে করি। এই 5 - x গ্রেটার দেন 0 আর 5 + x গ্রেটার দেন 0 এই শর্তটাকে আমরা ফার্স্টে অ্যানালাইসিস করব। তার মানে এখন 5 - x গ্রেটার দেন 0 এবং 5 + x গ্রেটার দেন 0। এখন বলো তো, এই যে অসমতার নিয়ম অনুযায়ী এক্সটারে আমি ওই পাশে নিয়ে যাব, এক্স আর 5 এখানে পড়ে থাকবে। তার মানে কি হবে বলো তো? 5 গ্রেটার দেন এক্স, 5 গ্রেটার দেন কি? এক্স, তাই না? এক্সটারে আমি হালকা করে ধাক্কা মেরে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, -x ওই পাশে যে কি হয়ে গেছে +x। এবং এই এবংটা লিখবা, সব লাইনে লিখবা এবং। এবার কি করব? এক্স এখানে থাকবে, 5 রে ধাক্কা মেরে ওই পাশে পাঠিয়ে দেই। তার মানে এক্স গ্রেটার দেন -5। ঠিক আছে, ঠিক আছে না? ওকে, তাহলে এই 5টারে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাই -5 হলো। আচ্ছা, এটাকে একটু ঘোরায় লিখি। ঘোরায় লিখলে কি হবে দেখো তো? এক্সটারে একটু বাম পাশে লিখি আর চিহ্নটা তাহলে এরকম হবে, এক্স লেস দেন কত? 5 এবং এবং এক্স গ্রেটার দেন -5। ওকে ওকে, এখন দেখো একটা নাম্বার লাইন আমি একটু আঁকতে চাই এবং নাম্বার লাইন দিয়ে আমরা এই জিনিসটাকে একটু ক্লিয়ার হতে চাই। এরা আসলে কি বোঝাতে চাইলো? এই নাম্বার লাইন তোমাদের ম্যাথের মধ্যে দেওয়া লাগবে না, কিন্তু আমি এখন বোঝানোর জন্য জাস্ট এই নাম্বার লাইনটা দিচ্ছি। ঠিক আছে, বা সংখ্যা রেখাটা দিচ্ছি। এই হচ্ছে 0, এই হলো -5, এই হলো 5। একটু বুঝে নিও, একটু বুঝো। এই যে এক্স লেস দেন 5 এইটা দ্বারা কোন অঞ্চল বোঝাচ্ছে একটু ভাবো তো? এক্স লেস দেন 5 দ্বারা কোন দিক নির্দেশ করে? এক্স লেস দেন 5 মানে এই হচ্ছে 5, এই 5 এর চেয়ে ছোট এই দিকে, বাম দিকে, বাম দিকে সবসময় ছোট। তার মানে এক্স লেস দেন 5 মানে এই বাম পাশের পোর্শনটাকে নির্দেশ করতেছে। এবার ভাবো পরেরটা, এক্স গ্রেটার দেন -5। এক্স গ্রেটার দেন -5 মানে -5 এর ডানের পার্টটা, মানে ডান পাশটা নির্দেশ করতেছে। অর্থাৎ -5 এর ডানে যা আছে সবই -5 এর চেয়ে বড়। তাহলে এক্স গ্রেটার দেন -5 মানে হলো এই -5 এর ডানের সম্পূর্ণটা, আর এক্স লেস দেন -5 মানে 5 এর বামের সম্পূর্ণটা। বুঝছো? এখন এইটাকে যদি তুমি এবং মানে ইন্টারসেকশন করো, কম্বাইন্ড করো, দুইটা শর্তকে যদি কম্বাইন্ড করো,
তাহলে তুমি কোন অঞ্চলটা পাও বলো তো দেখি? এই অঞ্চলটুকু পাও না তুমি? এইটুকু পাও না? মানে -5 এর চেয়ে বড় আর 5 এর চেয়ে ছোট, এই অঞ্চলটুকু পাও না? তার মানে এটাকে যদি তুমি কম্বাইন করো তাহলে ব্যাপারটা এরকম হয়, সুতরাং এক্স এর মানটা -5 এর চেয়ে বড় আর 5 এর চেয়ে ছোট। একটু আমি সরাই লিখি, এক্স এর মান -5 এর চেয়ে বড়, -5 এর চেয়ে বড় আর 5 এর চেয়ে কি ছোট, বুঝছো? -5 এর চেয়ে বড়, 5 এর চেয়ে ছোট, এর ভেতরের মানটুকু হলো এক্স এর মান। ঠিক আছে না? আচ্ছা, এটাকে আমরা ইন্টারভ্যাল বা ব্যবধির মাধ্যমে যদি লিখি সেটাকে আমরা এইভাবে লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে। সেটা কিরকম? এই যে -5,5। তোমরা অনেকে এই ব্যবধিকে বলা হয় মুক্ত ব্যবধি, আর মুক্ত ব্যবধি সম্পর্কে অনেকেই জানো। এই যে কোনো কিছু যদি কোনো নাম্বার থেকে বড় আর কোনো নাম্বার থেকে ছোট হয়, তাহলে যে নাম্বার থেকে বড় সেটাকে আগে দিব, যে নাম্বার থেকে ছোট সেটাকে পরে দিব, আর মাঝখানে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে আটকাই দিব। মানে সহজ কথায় এই -5 থেকে 5 পর্যন্ত বোঝাচ্ছে। যেমন আমি যদি লিখি 2 থেকে 9, এর মানে হলো 2 এর চেয়ে বড়, 9 এর চেয়ে ছোট। সহজ কথা, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম পার্ট থেকে আমরা একটা মতামতে আসলাম, এক্স এর মান হলো -5 এর চেয়ে বড় আর 5 এর চেয়ে ছোট, এই অঞ্চলটা। ওকে, চলো এবার দ্বিতীয় পার্টটা একটু বুঝি। দ্বিতীয় পার্ট মানে কি? অথবা দিয়ে যে পরের পার্টটা আছে সেটা। তাহলে এইবার লিখবো অথবা দিয়ে শুরু করব। অথবা এরপরে শর্তটা কি ছিল? এই যে 5 + x <0, এই যে 5 - x <0, 5 + x <0, তার মানে এটাই লিখবো 5 - x <0 এবং 5 + x <0। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো এইখান থেকে আমরা কি পাই? এক্সটারে আবার ওই পাশে ধাক্কা মেরে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? 5 < x এবং এখানে 5 দিয়ে ধাক্কা মেরে ওই পাশে পাঠিয়ে দাও, x <-5। ওকে, ডান। এখন কি থাকলো বলো তো দেখি? এটাকে একটু ঘোরায় লিখি, x < 5 এবং x <-5। আচ্ছা, এবার আরেকটা নাম্বার লাইন নেই। এবার আরেকটা নাম্বার লাইন নিয়ে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি যে এই কথা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এটা দ্বারা আমরা কোন অঞ্চলটুকু পাই। ঠিক আছে? এবং মানে ইন্টারসেকশন, মানে কম্বাইন্ড করব। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবং মানে কি? ইন্টারসেকশন, এটাকে মাথায় রাখতে হবে। ইন্টারসেকশন মানে কমন। আচ্ছা, আমরা এখন একটু সংখ্যা রেখায় দেখতে চাই। সংখ্যা রেখায় এই হলো 0, এই হলো 5, এই হলো -5। একটু ভাবো, প্রথমটা দ্বারা কি বললো? x < 5, মানে x এর মান 5 এর চেয়ে বড়। 5 কই রে? এই যে 5 এর চেয়ে বড়, এই দিক। 5 এর চেয়ে বড় কোন দিক? ওই দিক, ডান সাইড। এবার এটা x <-5, x -5 এর চেয়ে ছোট, -5 এর ছোট তো এই দিক রে, বাম দিক নির্দেশ করে। ও যাচ্ছে ওই দিকে, ও আসতেছে এই দিকে। এই শর্ত দ্বারা পাচ্ছি আমি ডান দিক, ওই পরের শর্ত দ্বারা পাচ্ছি বাম দিক। এদের দুইটার কি কোনোদিন মিলন হওয়ার কোনো সম্ভাবনা আছে? ওরা যদি সারাদিন ধরেও গান গায়, মিলন হবে কত দিনে, আজীবন কালেও হবে না। হবে? ওদের মধ্যে কোনো কম্বাইন্ড হবে কোনো দিন? ওদের ভেতরে কোনো ইন্টারসেকশন হবে কখনো? কিচ্ছুই হবে না, কারণ ও যাচ্ছে ওই দিকে, ও আসতেছে এই দিকে। এই শর্ত ওই দিকে, এই পরের শর্ত এই দিকে। তার মানে এদের কম্বাইন্ড হওয়া বা ইন্টারসেকশন হওয়া কোনো সম্ভাবনা নাই। মানে ইন্টারসেকশন হয়ে যে মানটা পাবো সেটা হলো ফাঁকা সেট। কথা কি বুঝছো? তার মানে এইটুকু রেজাল্ট আলটিমেটলি ফাঁকা সেট। এই শর্তের ভিত্তিতে কোনো মান পাওয়া সম্ভব না। ঠিক আছে, এখন আমরা শর্ত পেলাম কয়টা? দুইটা না? এই দুইটার এখন ইউনিয়ন করতে হবে, সংযোগ ঘটাতে হবে। ঠিক আছে, সংযোগ না ঘটালে তো আমরা দুইটা রেজাল্টের মাঝখানে কি শর্ত ছিল দেখো তো? এই যে দুইটার মাঝখানে কি বলা ছিল? অথবা মানেই হলো সংযোগ বা ইউনিয়ন। কথা কি বুঝছো? এখন দুইটা শর্তের মধ্যে এখন সংযোগ ঘটাবো, আমরা ইউনিয়ন করব। এখন দুইটার মধ্যে ইউনিয়ন করে কি পাই সেটা একটু দেখো। তাহলে সুতরাং ডোমেন f of x, ডোমেন f of x মানে f of x ফাংশনের ডোমেন। কেউ যদি খালি ডোমেন f লেখে তাও কোনো সমস্যা নাই। ডোমেন f সমান, বলো প্রথম শর্ত কি পেয়েছিলাম? প্রথম শর্ত পেয়েছিলাম এই যে -5 থেকে 5, এবং এর জন্য দিব ইউনিয়ন। আর পরের শর্ত পেয়েছি শুধু ফাঁকা সেট। এই দুইটার মধ্যে যখন ইউনিয়ন করব, দুইটার ভেতরে যখন ইউনিয়ন হবে, এই ফাঁকা সেটের সাথে যার ইউনিয়ন করো সেটাই থাকবে। তার মানে এটার রেজাল্ট -5,5।
ঠিক আছে, ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। এটা হলো ডোমেন। তাহলে ডোমেন সম্পর্কে আরেকটা মতামত আমরা বুঝে নেই, মানে একটু সহজ ব্যাপারটা বুঝে নেই। তাহলে এই হচ্ছে ডোমেন, এটা নির্ণয় করতে পারলে 4 মার্ক, বা এর সাথে যদি রেঞ্জ আসে সেটা আমরা কেমনে বের করবো সেটাও দেখতেছি। কিন্তু এই যে এটা বের করা কি রকেট সায়েন্স, কঠিন, বিশাল বিশাল কঠিন ব্যাপার? অবশ্যই না। কিন্তু এটার মান, মানে এই জিনিসটা আমরা আসলে অবজেক্টিভের জন্য খুব সহজে মনে রাখতে পারি। ঠিক আছে, আসলে জেনারেলি এইভাবেই আসবে। দেখো তো এটা কিভাবে ছিল বলো তো? এটা ছিল হচ্ছে ln 5 - x 5 + x। তাই ডোমেন হয়েছে কত? ডোমেন হয়েছে এই যে -5,5। এখন যদি এটা 5 এর জায়গায় 9 থাকতো তাহলে হতো -9,9। যদি এখানে -5 এর জায়গায় 2 থাকতো তাহলে -2,2। যদি এখানে -5 মানে এই 5 এর জায়গায় 1 থাকতো, এই 5 এর জায়গায় 1 থাকতো তাহলে হতো -1,1, তাই না? তার মানে আমরা একটা নোট লিখে রাখি, এটা অবজেক্টিভের জন্য খুব কাজে দিবে। সেটা কি? সেটা হলো, নোটটা হলো এরকম যে নোট ln a - x / a + x এই ধরনের ফাংশনের ডোমেন সবসময় কি হবে? ফাংশনের ডোমেন সর্বদা হবে, সর্বদা কি হবে? a, -a, আচ্ছা আমি একটু গোলাপি কালার দিয়ে লিখে দেই, -a, এটা মনে রাখবা। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ সবসময় ফিক্সড। রেঞ্জ সবসময় সর্বদা সকল বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? আর দিয়ে, অর্থাৎ আর। এই যে এটাকে আমরা রেঞ্জ হিসেবে ডাকবো। কথা কি বুঝছো? এই যে নোটটুকু আমি তোমাদেরকে দিলাম, এই নোট দিয়ে তুমি এমসিকিউটা সলভ করতে পারবা, আর সিকিউ এর জন্য এইভাবে তোমাকে পুরোপুরি সলভ করতে হবে। ওকে, আচ্ছা আরেকটা ব্যাপার একটু দেখি, রেঞ্জের ব্যাপারটা একটু দেখি। রেঞ্জ মানে কি? এই ফাংশনের যেটা ডোমেন, এই যে এই ফাংশনের যেটা ডোমেন, এটা তো এর ডোমেন। এর বিপরীত ফাংশনের যেটা ডোমেন সেটা হলো এর রেঞ্জ। কথা ভালো করে বুঝছো? এটার যেটা বিপরীত ফাংশন হবে তার যেটা ডোমেন সেটা হবে এর রেঞ্জ। কথা কি বুঝছো? রেঞ্জের ব্যাপারে কনফার্ম? এটার যেটা বিপরীত ফাংশন তার যেটা ডোমেন সেটা হবে এর রেঞ্জ। তাহলে রেঞ্জ আমরা ডিরেক্টলি বের করতে পারি না। রেঞ্জ বের করতে হলে কোনো ফাংশনের বিপরীত ফাংশন বের করতে হয় আর তার ডোমেন বের করতে হয়। কথা কি বুঝছো? যারা তোমরা ফাংশনের অধ্যায় করেছো, ডোমেন রেঞ্জ বের করেছো, বিপরীত ফাংশন বের করেছো, তারা ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝবা। আর বিপরীত ফাংশন বের করার টেকনিকটা কি সেটা একটু দেখে নাও। তাহলে আমি এখন এই যে y = f(x) এটা ধরে নিলাম, মানে f(x) এটা ধরে নিয়েছিলাম, এখান থেকে মূলত বিপরীত ফাংশনটা বের করব। ঠিক আছে, তাহলে আবার আমরা বিপরীত ফাংশন বের করার জন্য শুরু করলাম। আবার y সমান আমরা ধরে নিলাম, y সমান কি ধরলাম? f(x). এই yটাকে আবার নতুন করে আনলাম, এই y আমরা ধরতে পারি, কোনো সমস্যা নাই। এই y কে নতুন করে আনলাম, y সমান f(x), এটা সমান কত? ln 5 - x / 5 + x। ঠিক আছে, এই পুরো ফাংশন। এখন আমি চাইলেই y সমান f(x) লিখতে পারি, আবার y সমান ওইটা লিখতে পারি, কোনো সমস্যা নেই, কোনো ইস্যু না। তাহলে আমি এখন লিখবো কি? সো আমি লিখতে পারি y সমান কত? f(x). তার মানে x সমান কত হবে? এই যে এই fটা আসলে x এর সাথে আছে, এখন x এর সাথে আর থাকবে না, যাবে y এর সাথে। যখনই x থেকে y এর কাছে চলে যাবে তখন এটা ইনভার্স ফাংশন, মানে f ইনভার্স হয়ে যাবে। তার মানে ব্যাপারটা এরকম, x সমান হবে f ইনভার্স y। বুঝছো? তাহলে x সমান কি হবে? f ইনভার্স y। ডান? আচ্ছা, এবার আসে আবার এই যে y সমান এটা লেখা যায়, y সমান কত? ln 5 - x / 5 + x। ঠিক আছে, y সমান আবার এটা লিখলাম। এবার এখান থেকে x এর মানটা বের করব। এখান থেকে কার মান বের করব? x এর মানটা বের করব। একটা ছোট্ট জিনিস একটু বোঝায় নেই, সূচকের সাথে লগের একটা সম্পর্ক আছে। মনে রাখবা, সব সূচকীয় ফাংশনের ডোমেন সবসময় আর হয়, সকল বাস্তব সংখ্যা হয়।
আর লগারিদমের ফাংশনের বিপরীত ফাংশন সবসময় সূচকীয় ফাংশন হয়। যে কোনো লগারিদমের ফাংশন তার বিপরীত ফাংশন সবসময় হয় সূচকীয় ফাংশন। যেমন একটু খেয়াল করো, ধরো আমার কাছে আছে লগ এ বি, এটা সমান এক্স। এর মানে কি জানো? এর মানে হলো এই এ এর পাওয়ার এক্স সমান হবে বি। দ্যাট মিনস এটাকে যদি আমরা সূচকে কনভার্ট করতে চাই তাহলে ব্যাপারটা এরকম, বি সমান হবে এ টু দি পাওয়ার এক্স। ভালো করে বুঝো। এবার আছে মনে করো লগ ই, এইখানে আছে এক্স, এইখানে আছে পি। এটাকে যদি আমরা সিস্টেম করতে চাই তাহলে এক্স সমান হবে কি ই এর পাওয়ার পি। এবার একটু চিন্তা করো তো, এই যে লগ ই, এটা মানে কি এলএন না? এটার পরিবর্তে কি এলএন লেখা যায় না? তার মানে এলএন পি, এলএন এক্স যদি থাকে তার মানে হলো এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার পি, তাই কি না? তার মানে আবার একটু ভাবো। তাহলে এবার একটু আরেকভাবে চিন্তা করি, সেটা একটু দেখো। মনে করো এই যে এলএন এক্স আছে, এটা সমান ধরো পি বা ওয়াই, যা খুশি হোক। এই এলএন এর ভিত্তি তো আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি এলএন এর ভিত্তি হিসেবে কি আছে? ই আছে। তার মানে এই আর্গুমেন্ট সমান এক্স সমান হবে ই এর পাওয়ার পি। বুঝছো? তাহলে এটা যদি তোমরা বোঝো তাহলে এখন বলো তো তোমরা, এইখানে ঘটনা কি ঘটবে? এইখানে ঘটনাটা কি ঘটবে একটু বলো, একটু চিন্তা করে বলো। এই যে এই এলএন এর ভিত্তিতে কিছু নাই মানে কি আছে? দেখা যাচ্ছে না যেটা, সেটা আছে ই। তাহলে ই এর পাওয়ার ওয়াই সমান কত হবে? ওই পাশেরটা। বা এইভাবে আমরা লিখতে পারি 5 মাইনাস এক্স বাই 5 প্লাস এক্স। এটা সমান কি হবে? এই যে এলএন এর যে ভিত্তি ছিল ই, তার পাওয়ার ওয়াই, মানে ই টু দি পাওয়ার ওয়াই। বুঝছি না? কোনো ভেজাল আছে বলো? আশা করি কোনো ভেজাল নাই, খুব নর্মাল কথা। এর পরের লাইনে আমরা এইভাবে লিখব, জাস্ট সহজ কথা, যে এই এলএন এর পাশে যেটা থাকবে সেটা সমান হবে ই এর পাওয়ার বাম পাশেরটা। ডান? আচ্ছা, এখন আমরা এখান থেকে এক্স এর মান বের করব, তাই আমরা যোজন বিয়োজন করব। তাহলে কি হবে? 5 মাইনাস এক্স প্লাস 5 প্লাস এক্স বাই 5 মাইনাস এক্স মাইনাস 5 মাইনাস এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। যোজন বিয়োজন করলাম। এখন এখানে এক্স আর এক্স হালকা করে উড়ে গেল, এইখানে 5 আর 5 হালকা করে উড়ে গেল। তাহলে থাকলো কি? 5 আর 5 মিলে উপরে হলো 10 আর নিচেই হলো 2x মাইনাস 2x সমান কত? ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। ডান? এখন একটু আসো তো, এই যে 2 দিয়ে 10 রে কাটলে কত হবে? 2 দিয়ে 10 রে যদি কাটি তাহলে 5 হবে উপরে, ঠিক আছে? দ্যাট মিনস এইখানে আমরা পাচ্ছি কত? মাইনাস 5 বাই এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। এখন এটাকে আমরা উল্টায় দেই, উল্টায় দিলে কি হবে বলো তো দেখি? এটা যদি আমরা উল্টায় দেই তাহলে ঘটনা এরকম ঘটবে, এক্স উপরে চলে যাবে। আমরা তো মূলত এক্স এর মান বের করতে চাচ্ছি, তার মানে আমরা এখন লিখতে পারবো মাইনাস এক্স বাই 5, এটার সমান হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1। এখন এই এক্স, এই যে মাইনাস, এই মাইনাসটা তো দেখতে ভালো লাগতেছে না, তাহলে মাইনাসটা বাদ দেওয়া উচিত না? তাহলে তার জন্য কি করব? এই যে এখানে একটা মাইনাস কমন নিব, তাহলে 1 আগে চলে আসবে, ই পরে চলে যাবে, ঠিক আছে? তার মানে আমরা এখন এইখানে মাইনাস কমন নিলাম, মানে এখানে তো মাইনাস এক্স বাই 5 ছিল, এখানে মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নেওয়ার সাথে সাথে উপরেরটা উল্টে গেল, তাহলে উপরে কি হবে? 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। ডান? এবার মাইনাস মাইনাস বাদ, এক্স বাই 5 এটা সমান কত হবে? 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এবার এই 5 এই পাশ থেকে ওই পাশে নিয়ে গুণ করে দাও, তাহলে এক্স সমান কত হবে? 5 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে? এক্স মানে আসলে আমরা কি বের করে রাখছিলাম? এই যে এফ ইনভার্স ওয়াই। তাহলে আমি এখন কি লিখবো এক্স এর পরিবর্তে? এফ ইনভার্স ওয়াই। এটা সমান কত? 5 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এখন আমরা বলতে পারি এইটা হলো আমাদের মেন ফাংশন, এর বিপরীত ফাংশন। আমরা চাইলে এখন ওয়াই এর পরিবর্তে এক্স বসাতে পারি, তাহলে এখানে সব এক্স হয়ে যাবে। দ্যাট মিনস আমরা লিখতে পারি সো এফ ইনভার্স এক্স এটা সমান 5 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে? এই হলো আমাদের বিপরীত ফাংশন। বিপরীত ফাংশনটা আমরা বের করতে পারলাম,
কিন্তু আমার কথা হচ্ছে বিপরীত ফাংশনটা বের করলাম কেন? কারণ এই ফাংশনের এখন ডোমেন বের করব, এই ফাংশনের ডোমেন আমরা বের করব, আর সেটা হবে আমাদের মেন ফাংশনের রেঞ্জ। বুঝছো? আমি যে ম্যাথটা করতেছি অনেক বড়, অনেক লেন্দি করে করতেছি। কেন করতেছি? কারণ A to Z বোঝানোর জন্য। কিন্তু এটা তোমরা পরীক্ষার খাতায় এবার নিজেরা যখন করবে তখন খুব সিম্পলি, খুব সহজভাবে করতে পারবা। আচ্ছা, এখন দেখো, এই যে ফাংশনটা, এটা অসংজ্ঞায়িত হওয়ার কোনো কারণ নাই। কোনো ফাংশন অসংজ্ঞায়িত হতে পারে, কোনো ভগ্নাংশের ফাংশন অসংজ্ঞায়িত হতে পারে যদি হরে 0 আসে। তুমি একটু ভেবে দেখো তো, এক্স এর যে মানই তুমি নাও, নিচে এই হরটাতে কোনোদিন 0 বানাতে পারবা? কোনোদিনও পারবা? কখনো পারবা না। আমি বলেছি কিন্তু হরে, মানে নিচে 0 না আসে। নিচে 0 আসলে ফাংশন অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে এক্স এর যে মানই তুমি নাও, পৃথিবীর যে কোনো মান এক্স এর মান হিসেবে তুমি নাও, নিচেই কোনোদিনও 0 আসবে না। পুরোটা 0 আসতে পারে কিন্তু নিচেই 0 আসবে না। তার মানে এই ক্ষেত্রে এফ ইনভার্স এক্স এর ক্ষেত্রে এক্স এর মান হিসেবে আমরা বলতে পারি পৃথিবীর সব মান আমরা গ্রহণ করতে পারি। তার মানে এফ ইনভার্স এক্স এর ডোমেন হলো পৃথিবীর সকল বাস্তব সংখ্যা, মানে আর, মানে রিয়েল নাম্বার। ঠিক আছে? আর এটাই হলো এফ অফ এক্স, মানে মেন ফাংশনের রেঞ্জ। কথা কি বুঝছো? তার মানে আমরা এখন কি লিখতে পারি বলো তো দেখি? আমরা এখন লিখতে পারি, আমরা এখন সর্বোপরি আমাদের মতামতটা একটু দিয়ে দেই। ফাংশনটি মানে এফ ইনভার্স এক্স ফাংশনটি, সুতরাং এফ ইনভার্স এক্স এর ডোমেন কি হবে? এর ডোমেনটা কি হবে? এর ডোমেন হলো সব বাস্তব সংখ্যা, মানে আর। তাহলে সুতরাং রেঞ্জ এফ অফ এক্স সমান কি হবে? রেঞ্জ এফ অফ এক্স সমান হবে আর। বাস, শেষ। বুঝছো? ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। তার মানে তোমরা এই ক্ষেত্রে বা এই দুইটা পার্ট, এই দুটো 4 মার্কের জন্য আসে। এখন মনে করো তোমার পরীক্ষায় আসছে, তুমি তো হায়ার ম্যাথ অনেক কিছু স্কিপ করে করে যাওয়া, এই টাইপের একটা ম্যাথ আসতেই পারে 4 মার্কের জন্য। তাহলে তুমি এইখান থেকে ডিরেক্টলি মানে এই ফার্স্টের পার্টটুকু করবা, করার পরে আমি তো এখানে পুরো মেথড শিখালাম, এত মেথড দরকার নেই তোমার। তুমি জাস্ট এখান থেকে এফ, ওই যে ওয়াই সমান কি, এফ অফ এক্স সমান এটা ধরছিলে না, সেখান থেকে তুমি ডিরেক্টলি এই লাইনে চলে আসবে। এই যে এই লাইন, ই টু দি পাওয়ার ওয়াই সমান 5 - x/5 + x। এই লাইনে আসার পরে তুমি এইখান থেকে এই যোজন বিয়োজনটা করে এক্স এর মানটা যখন বের করবে, এই যে এক্স এর মানটা বের করেছো, এইটুকু করলে এনাফ। এক্স এর মান বের করার পরেই তুমি বলবা যে ফাংশনটা সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। সুতরাং রেঞ্জ এফ অফ এক্স ইকুয়ালস টু আর। বাস, শেষ। ক্লিয়ার? আর যার ধৈর্য আছে, যে পারবা পুরোপুরি কমপ্লিট করবা, সুন্দর হবে এতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।